আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বৈঠক শেষে মোদী সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের। মামদানি ও তার স্ত্রীকে হত্যার হুমকি ইসরায়েলের। পশ্চিম তীরে ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা, নিহত 4। কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা। মার্কিন গোয়েন্দাদের তথ্য সরবরাহ করা ডেটা সেন্টার ধ্বংস করল ইরান। নয়াদিল্লিতে বিক্ষোভ, শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত। অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি রাজপুত্রের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট ইউজি এর প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদী সরকারকে 24 ঘন্টার কড়া আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি সিজিপি। সিজিপির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশ জুড়ে আগামী দিনে গত 20 জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনের হুঙ্কার দিয়েছে দলটি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বে প্রায় 2 ঘন্টা ব্যাপী হাই ভোল্টেজ বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়। বৈঠকে মোদী সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি জানান, ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে জনসমক্ষে মন্তব্য করার পর তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়। তবে কে বা কারা এই হুমকি দিয়েছেন তা স্পষ্ট করেননি তিনি বলেন, মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন, তবে যখন আপনি সবার অধিকারের পক্ষে দাঁড়াতে প্রস্তুত থাকেন তখন তার পরিণতি ভোগ করতেও প্রস্তুত থাকতে হবে। মামদানি আরো বলেন, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও তিনি একই ধরনের হুমকির মুখে পড়েছিলেন। সে সময় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরোধিতা করার কারণে তিনি হুমকি পেয়েছিলেন বলে জানান। মামদানি জানান, মেয়র হওয়ার আগেই এসব হুমকি শুরু হয়েছিল এবং দায়িত্ব নেওয়ার পরও তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসরায়েল ও গাজা ইস্যুতে নিজের অবস্থানের কারণে তার স্ত্রীও সমালোচনা ও হুমকির শিকার হয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার কথা উল্লেখ করে মামদানি বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে দ্য হেগে বিচারিক কার্যক্রম শুরু হওয়া উচিত। পরে মামদানি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার স্বাধীন আইনি ক্ষমতা নিউ ইয়র্ক সিটির নেই। তিনি জানান, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়ভার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তাবে। ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে তেল নামে একটি গ্রামে ইসরায়েলি সেটেলার ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এতে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছেন, যার মধ্যে 3 জন ফিলিস্তিনি ও 1 জন ইসরায়েলি। শুক্রবার এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি সেটেলাররা অবৈধভাবে তেল গ্রামে প্রবেশের পরে সংঘর্ষ শুরু হয়। ওই ইসরায়েলিরা অস্ত্রধারী ছিলেন। বলা হচ্ছে, তাদের একজনের অস্ত্র ছিনিয়ে নিয়ে এক ফিলিস্তিনি গুলি ছোড়েন। এতে এক ইসরায়েলি নিহত হন। এরপর ইসরায়েলিদের গুলিতে 3 ফিলিস্তিনি প্রাণ হারান। এই ঘটনার পর সেখানে উত্তেজনা তৈরি হয়। ইসরায়েলি সেটেলাররা এখন ফিলিস্তিনিদের ওপর হামলা চালানোর জন্য জড়ো হচ্ছে। তারা ফিলিস্তিনিদের হত্যা ও সম্পদ নষ্ট করার চেষ্টা করছে। ফিলিস্তিনিদের ফাহাদ পার্টির স্থানীয় নেতা ইসাম সাইফি বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেছেন, 20 থেকে 30 জন ইসরায়েলি সেটেলার প্রথমে তেল গ্রামের পূর্বাঞ্চলে আসে। তারা সেখানকার 2টি ঘরে ঢোকার চেষ্টা করে। এরপর বাড়ির বাসিন্দারা বেরিয়ে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এর কিছুক্ষণ পর ইসরায়েলি সেটেলাররা আবারও ফিরে আসে। ওই সময় এক শিশুকে অস্ত্র দিয়ে আহত করে তারা। এরপরই শুরু হয় উত্তেজনা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা এসে গুলি ছোড়া শুরু করে, সঙ্গে সেটেলাররাও গুলি করতে থাকে। কুয়েত ও কাতারে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী আরাস ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের
শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযানে কুয়েতের ক্যাম্প উদাইরি, দোহা ক্যাম্প এবং ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এসব ঘাঁটিতে মার্কিন বাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, সেনাদের অবস্থান এবং সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আগ্রাসী শত্রুর হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরান আরও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল না করে বরং আরো শক্তিশালী করবে। তারা আগ্রাসনের বিরুদ্ধে আরো দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া ইরান সতর্ক করে জানায়, নতুন কোনো সামরিক অভিযান বা নতুন যুদ্ধ ফ্রন্ট খোলার চেষ্টা প্রতিপক্ষের জন্য কৌশলগত ভুল হবে এবং এর পরিণতিতে তারা আরো বড় ক্ষতির মুখে পড়বে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছে যে তারা বাহরাইনে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজনের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, বাহিনীটি মার্কিন সংস্থা অ্যামাজনের গোয়েন্দা ডেটা সেন্টার ভবনটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, এই ডেটা সেন্টার থেকে মার্কিন শিশু হত্যাকারী সেনাবাহিনীকে তথ্য সরবরাহ করা হতো। ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত অ্যামাজন বা বাহরাইনের কর্তৃপক্ষ কেউই কোনো মন্তব্য করেনি। আইআরজিসি বুধবারও বলেছিল যে তারা ডেটা সেন্টারটিতে হামলা চালিয়েছে। ভারতের নয়াদিল্লিতে শিক্ষার্থীদের প্রবল বিক্ষোভ উত্তেজনা প্রশমনে শিক্ষা সচিব বিনীত যোশীকে অপসারণ করে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব করা হয়েছে নরেশ পাল গংওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গতকাল বৃহস্পতিবার এই রদবদল ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনো সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন। ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত 6 জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এই আন্দোলনের সঙ্গে ইতোমধ্যে জানিয়ে 28 জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁসের জেরে হতাশ হয়ে এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন মেডিকেল কলেজে ভর্তি হতে ইচ্ছুক 12 জন। এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে মেদান্ত হাসপাতালে আছেন তিনি। লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের ফলে সৌদি আরবের রাজপুত্র আব্দুল্লাহ বিন ফাহাদ মারা গেছেন। ময়নাতদন্ত ও সার্বিক তথ্য প্রমাণ বিশ্লেষণ করে যুক্তরাজ্যের একটি আদালত নিশ্চিত করেছেন যে ঘটনাটি কোনো আত্মহত্যা নয়, বরং একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের 25 নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের বাথরুমের মেঝে থেকে যুবরাজের লাশ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মৃত্যুর আগের রাতে তিনি কক্ষে একাই ছিলেন। টক্সিকোলজি প্রতিবেদনে তার শরীরে উচ্চ মাত্রায় অ্যালকোহলের পাশাপাশি পার্টি ড্রাগ, জিএইচবি, গাঁজা, জেনাক্স ও অন্যান্য অ্যান্টি অ্যাংজাইটি ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। এসব মাদক ও অ্যালকোহলের বিষাক্ত যৌথ প্রভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।